সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। ২৪-এর ৪ আগস্ট আজকের এই দিনে সরকার পতনের এক দফা দাবিতে দেশ জুড়ে চলে ছাত্র জনতার অসহযোগ আন্দোলন। বিপরীতে আন্দোলনকে প্রতিহত করতে অস্ত্র হাতে মাঠে নামে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। পুরো দেশ পরিণত হয় এক যুদ্ধক্ষেত্রে। গদি বাঁচাতে মরিয়া হয়ে ওঠে হাসিনা। তার নির্দেশে মরণ কামড় চালাতে থাকে সরকারি পেটুয়া বাহিনী। গুলি, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড সহ মুহুর্মুহু শব্দে রাজধানী ঢাকা পরিণত হয় আতঙ্কের জনপদে। প্রাণ হারান শতাধিক মানুষ। একদিনে এত রক্ত, এত মৃত্যুর মিছিল স্বাধীন বাংলাদেশে এর আগে দেখা যায়নি। ছাত্র জনতার এই আন্দোলনকে জঙ্গি হামলা বলে আখ্যায়িত করে হাসিনা সরকার। এই ঘোষণায় বিচলিত না হয়ে অভ্যুত্থানকারীরা ঘোষণা করে মার্চ টু ঢাকা কর্মসূচির। এই ঘোষণার পর ৪ আগস্ট রাতেই নির্ধারিত হয়ে যায় সর্বেসেবা শেখ হাসিনার রাজনৈতিক পরিণতি। কর্তৃত্ববাদী শাসনের পতন ঘণ্টা বাজে ৪ আগস্ট রাতেই। ৫ আগস্টে ছাত্র জনতা যে ঐক্য পুরো দেশের মানুষকে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর করেছিল, এক বছর পর ছাত্র জনতার সেই ঐক্য কতটুকু দেখছে দেশ ও দেশের মানুষ, এই বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনা করব সমসাময়িক বিষয় নিয়ে। আলোচনা করার জন্য আমার স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমার বায়ে আছেন এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। বিন্দু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি ২৪ ও ২৫-এর ৪ আগস্ট। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, গণ অভ্যুত্থানে যারা জীবন বাজি রেখে আজকের এই ৫ আগস্টে ফ্যাসিবাদ পতন করেছে, ফ্যাসিবাদকে বিদায় করেছে, তাদের একজন আজকে আমাদের সাথে আছেন। তিনি হচ্ছেন এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। বিন্দু, একটু জানতে চাই, জুলাই আন্দোলনে তো নিশ্চয়ই ছিলেন, কখন থেকে ছিলেন? যদিও আমি বলি যে ১ জুলাই থেকে যদি আন্দোলন শুরু হয়, কত জুলাই থেকে আপনি বা ওই আন্দোলনে শরিক হন? আমরা বেসিক্যালি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যখন আন্দোলনটা কোটাটা যখন আপনার হাইকোর্টের রিট হিসাবে পুনরায় আবার চলে আসে, তখন থেকে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোটার রায় আসার পর না, কোটার রায়টা যখন কোর্টে আসবে ঠিক তখন থেকে, আমি এটা আপনাকে ৭ জুলাইয়ের কথা বলছি, ৭ জুলাই তখনই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইয়ের এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিব ভাই এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের নেতৃত্বে আমাদেরকে বারংবার মেসেজ দেওয়া হচ্ছিল একটা কোটা আন্দোলন আবার আসছে, আমরা যাতে এখানে উপস্থিত থাকি। আমরা ফাইনালি ছাত্রদলের ব্যানারে ছিলেন না, আমরা ব্যানারে ছিলাম না, আমরা নন পলিটিক্যাল ব্যানারে ছিলাম। আমরা যখন ফাইনালি 15ই জুলাই, আমি যদি ভুল না করি, 15 জুলাই যখন 14ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ তৎকালীন সময়ে যখন হামলা করে, আমরা 15 জুলাই পার্টি অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে আমরা নেমে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটি ব্যবহার করে। এবং আমাদের পল্টন পার্টি অফিসে আমাদের একটা মিটিং করা হয়। সেই মিটিংয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা ছিল এরকম, আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে আন্দোলনটি করব না, আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনি বলছেন 15 জুলাই? আমরা 15 জুলাই প্রথম আমরা মিছিল করি এবং আমরা মিছিল করে ছাত্রদলের ব্যানারে, ছাত্রদলের ব্যানারে, সেটা পল্টন থেকে আমরা। কিন্তু 17 জুলাই তো আপনাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ঘোষণা দিয়েছেন এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত নই, কিন্তু নৈতিকভাবে তারা সমর্থন দিয়েছেন। আমরা যেহেতু ছাত্রদল, কিন্তু 15 জুলাই আমরা প্রথমে 14ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীর উপর ছাত্রলীগ হামলা করে, এর প্রতিবাদে এবং এই কোটা সংস্কার আন্দোলনটাকে সমর্থন জানিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 15ই জুলাই কনফারেন্সের মাধ্যমে এবং আমরা মিছিলের মাধ্যমে আমরা শরীক হই। সেটা বিভিন্ন ইউটিউবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টা জানতেন না? বিষয়টা এরকম? বিষয়টা এরকম না, আমরা যেহেতু ছাত্রদল, আমাদের তো ছাত্রদের অধিকার রক্ষার্থে আমাদের তো আলাদা কাজ করতে হয়। বিএনপির অঙ্গ সংগঠন, আমরা অঙ্গ সংগঠন অবশ্যই। জি জি, ধন্যবাদ। আচ্ছা, আপনাকে মনে হয়েছে ৪ আগস্ট যখন, মানে আজকের দিনে গত 2024-এ মনে হয়েছিল যে আসলে 5 আগস্ট এত বড় একটা ফ্যাসিবাদকে পতন হবে? আমরা 27শে জুলাই থেকে
27শে জুলাই থেকে আন্দোলনটাকে আরো বেশি বেগবান এবং ত্বরান্বিত করার জন্য আমাদেরকে বারবার বলা হচ্ছিল এবং আমরা ভাবছিলাম যে এরকম একটি ফ্যাসিস্ট হয়তো বা খুব অচিরে বিদায় নেবে, তবে যেভাবে এত সহসা বিদায় নিবে এবং এই আওয়ামী ফ্যাসিস্ট যেভাবে সারা বাংলাদেশকে তাদের রাজতন্ত্র হিসাবে কায়েম করেছিল, ফেসিবাদ কায়েম করেছিল, এটা সহজে চলে যাবে এটা আমাদের আমরা মাঝে মাঝে আমাদের মনে হয়েছে আমরা ট্রমার মধ্যে আছি যে আসলে কি এই বিষয়ে আমাদের। তাহলে যে একদিন আগে যে মাসুদ ঢাকা ঘোষণা দিল, আপনাদের সাথে আলোচনা হয়নি? আমাদের সাথে আলোচনা হয়েছে, আমাদের পার্টির হাইকমান্ডের সাথে কথা হয়েছে, আমরা সবই জানতাম। 27শে জুলাই থেকে আমরা মেসেজগুলো পাচ্ছিলাম বারংবার, কিন্তু তারপরে থাকে না একটা যে এরকম একটা ফ্যাসিস্ট লেডি ফেরাউন কত শেখ হাসিনার এরকম ভাবে বিদায় হবে, এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি। ইভেন 5ই জুলাই আমি সর্বপ্রথম পশ্চিম দিকে সেজদা করে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি যে আমরা এরকম ফ্যাসিজম থেকে বাংলাদেশের সাধারণ জনগণ, ছাত্র জনতা মুক্তি পেয়েছে 5 আগস্ট 5 আগস্ট। ধন্যবাদ। একটু শরীফুজ্জামান ভাইয়ের কাছে যেতে চাই। শরীফুজ্জামান ভাই, যেহেতু আপনি একসময় এখনো তো আছেন, বাংলাদেশ সাবেক সভাপতি ছিলেন, তো ছাত্র ইউনিয়ন করতেন। 5 আগস্ট অর্থাৎ 2024-এর ছাত্র জনতা বা ছাত্রদের সংগঠনের মধ্যে যে ঐক্য দেখেছেন, যে ঐক্যের কারণে সে যদি বলি সেই অভ্যুত্থান ঐক্যের কারণে, ঐক্যের মজবুত ভিতের কারণে ফ্যাসিবাদ পতন হয়েছে, 1 বছর পরে এসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে কি ধরনের ঐক্য দেখছেন বা তাদের মধ্যে কোনো বাকযুদ্ধ দেখছেন কিনা, বা বাকযুদ্ধগুলো আমাদের যে নতুন স্বপ্নের বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়বার ক্ষেত্রে কতটুকু মানে উপযুক্ত বলে মনে হচ্ছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ, আমার সাথের আলোচককে শুভেচ্ছা। আজকে প্রায় সমস্ত মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। গত 1 বছর আগে আমাদের স্বপ্ন এবং 1 বছর পর স্বপ্ন পূরণের পথে কতদূর আমরা এগিয়েছি এটি নিয়ে বিচার বিশ্লেষণ হবে। আমরা 1.5 দশক একটা কর্তৃত্ববাদী, স্বৈরাচারী, দুর্নীতিবাজ সরকারের অধীনে ছিলাম এবং অধীনে থাকার কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, নীতি নৈতিকতা, রাজনীতি অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এই সরকারটি টিকে থাকার জন্য প্রথম তাদের যেটা টার্গেট ছিল যে এই ধরনের আন্দোলনগুলো গড়ে উঠলে ইউনিটিটাকে যতটুকু ভেঙে দেওয়া যায় অথবা ইউনিটিটাকে যাতে অন্যদিকে নিয়ে যাওয়া যায়, এবং এই কাজটা করার জন্য যেমনিভাবে সরকারের প্রোপাগান্ডা সেল ছিল, আপনার মনে থাকার কথা যে সোশ্যাল মিডিয়াতে তাদের একেবারে পরিকল্পিত কতগুলো গ্রুপ যেমন ছিল, আবার রাস্তায় লাঠিয়াল বাহিনীও ছিল, প্রশাসন ছিল। এবং এই কাজটি করে 15 বছর নানাভাবে রাতের ভোট ইত্যাদি ইত্যাদির ভেতর থেকে তারা টিকেছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে যখন নির্বিচারে মানুষের বুকের উপরে গুলি চালানো হয়েছে, আমার যেটা ধারণা, আমরা যেটা বলি যে ছাত্রনেতারা, সমন্বয়করা ডাক দিয়েছে, তারা চলে এসেছে, তার থেকে ইম্পর্টেন্ট ছিল গত 15 বছরে আপনি নানা ঘটনার ভেতর থেকে, সেটি শেয়ার মার্কেটের লুণ্ঠন বলেন, বাংলাদেশ থেকে টাকা পাচার বলেন, এটা দিনের ভোট রাতে করা বলেন, এইসব ঘটনার জন্যই তো এই ঘটনাগুলোর ভেতর থেকে সরকারকে আপনি এখন কি দেখছেন 1 বছর পর? এখন যেটা দেখছি সেই যে ইউনিটিটা, সেই ইউনিটিটা নেই। আপনি একটা 1.5 দশকের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানোর সঙ্গে সঙ্গে তার পরের দিন থেকে আপনার সমাজে একেবারে গোলাপ ফুল ফোটা শুরু করবে, আমি সেটি মনে করি না। যে সমাজের রাজনীতি, অর্থনীতি, এমনকি আমাদের মনস্তত্ত্বে যে পরিবর্তনগুলো ঘটে গেছে, এটা পরিবর্তন হতে হলে একটা সময় লাগে, কিন্তু আপনাকে দেখাতে হবে যে আমি একটা পরিবর্তন করার চেষ্টা করছি, আমার চেষ্টাটা আছে। আমি ওই জায়গাটা অনুপস্থিতি দেখি। এখন আপনি যে প্রশ্নটি করেছেন, বেসিক জায়গাটা আমি আসি, সেই ইউনিটিটা আমরা দেখতে পাচ্ছি না। এবং এই আন্দোলনের শেষ প্রান্তে, আমি শেষ প্রান্তের শব্দটা এই কারণে ব্যবহার করলাম যে বাংলাদেশে একটা পরিকল্পিতভাবে একটা অংশ বলার চেষ্টা করে যে এখানে হাসিনা বিরোধী আন্দোলনটা হয়েছে জুলাই থেকে আগস্টের 5 পর্যন্ত। নো, বাংলাদেশের গত 15 বছর নানা ফর্মে, সেটি রাজনৈতিক দল বলেন, সেটি সামাজিক সংগঠন বলেন, নানা জায়গা থেকে আন্দোলন হয়েছে, কিন্তু শেষ মুহূর্তে এসে, এবং এটা ছিল একটা কৌশলগত কারণে, যে বাংলাদেশের রাজনীতির যে বিভাজনটা,
এই বিভাজনটা যাতে কর্তৃত্ববাদী সরকার এই সুবিধাটা গ্রহণ করতে না পারে, সেই কারণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তুলনামূলকভাবে রাজনীতিতে অপরিচিত ছাত্র নেতাদেরকে সামনে দিয়ে মানুষের ইউনিটিটার এই কারণে, কৌশলগত কারণে এই যে সমন্বয়কদেরকে সামনে দেওয়া। কিন্তু স্বৈরাচারের পতনের পর আমি দেখি যে বৈষম্য বিরোধী আন্দোলনের সামনে রেখে যে ইউনিটিটা গড়ে উঠেছিল, আপনি প্রথম দিন 5 তারিখের পরে মাত্র 2 দিন পরে সেই ইউনিটিটাকে আঘাত করেছেন। কিভাবে? এই যে এই আন্দোলনে যেমনিভাবে ছাত্ররা ছিল, এই আন্দোলনে শ্রেণী পেশার মানুষ ছিল, নারী ছিল, রিক্সাওয়ালাদের মিছিলের কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। 1 বছরের একটা শিশুকে কাঁধে নিয়ে হাতে একটা পানির বোতল মা ছুটে যাচ্ছেন শহীদ মিনারে, মনে আছে। আবার এই আন্দোলনটা যখন শেখ হাসিনার সরকারের কৌশলের কারণে যখন ব্যর্থ হতে যাচ্ছিল, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ করে সেখানে ড্রাইভিং সিটে বসে আন্দোলনের যে গতিটা নিয়ে এলো, আপনি যখন সরকার গঠন করলেন তখন সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কথা ভাবলেন না। অর্থাৎ আপনি প্রথম দিন থেকেই যে বৈষম্যের বিরুদ্ধে মুভমেন্টটা আপনি স্টার্ট করলেন, সেই বৈষম্য শুরু করলেন প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিভাজন। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি আর একটা ভয়ঙ্কর কাজ করলেন, আপনি ইতিহাস দখলের চেষ্টা করলেন। যে এই যে 15 বছরের যে ধারাবাহিক আন্দোলন, সেই আন্দোলনকে আপনি বিভক্ত করলেন। একই দিনে রংপুরে আবু সাইদ এবং চট্টগ্রামের সম্ভবত হিমেল ওয়াসিম একই দিনে 2 জনে মারা গেলেন। আপনি ওয়াসিমের নামটা কেন আনলেন না? কারণ তার একটা পলিটিক্যাল আইডেন্টিটি ছিল। আচ্ছা, এই আন্দোলনে পলিটিক্যাল আইডেন্টিটি কারো থাকা এটা তো অপরাধের কিছু না, কিন্তু আপনি এমনভাবে ট্রিট করলেন যে এখানে পলিটিক্যাল আইডেন্টিটি থাকা একটা অপরাধ। এবং এর ভেতর থেকে ওই যে বৈষম্য বিরোধী যে স্পিরিটটা, সেই স্পিরিটটাকে আপনি বারবার, আন্দোলনের কোনো টেকনিক ছিল কিনা, কৌশল ছিল কিনা, আপনি কি মনে করেন? আমি সেটাকে কৌশল মনে করি না। যেহেতু বারবার বলা হচ্ছে বিএনপি জামায়াত এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে, দেখা গেল যা ছাত্র দলের একজন লোক মারা গেল, একজন ছেলে মারা গেল, সেই কারণে হয়তো কৌশল অবলম্বন করেছিল। আমি সেটা কৌশল মনে করি না। এই কারণে একজন মানুষ একটা আন্দোলনের নেমে শহীদ হওয়ার পর আপনি এই লাশটাকে, এটা তো তাহলে এক ধরনের গুম করার মতো, কিন্তু জ্যান্ত মানুষকে ধরে গুম করা। আর পরবর্তীতে ওয়াসিমকে তো আর লুকানো যায়নি এবং সম্ভবও না, এবং বিভিন্ন ভাবে চেষ্টা করা হয়েছে। এমনকি পহেলা বৈশাখের যে ড্রোন শোর কথা আপনার মনে আছে সংসদ ভবনের সামনে, সেখানেও কিন্তু ওয়াসিমকে, অর্থাৎ গণ অভ্যুত্থানের অনেক সময় পরে, প্রায় 8-9 মাস পরে, সেখানেও কিন্তু অসীমকে আপনি হাইলাইট করেননি অথবা তাকে জায়গা দেননি। আর মানে আপনি বলতে চাচ্ছেন এইসব কারণে বিভাজনটা সৃষ্টি হয়েছে। দ্বিতীয় শেষ জায়গাটা হচ্ছে যে এই যে মেন্টর যারা ছিল গণ অভ্যুত্থানে, যাদেরকে আমরা একেবারে আমাদের নিজেদের জীবন বিলিয়ে দিব যে মানুষগুলোর ডাকে সাড়া দিয়ে, সেই মানুষগুলোর যে স্খলন, তাদের যে দুর্নীতি, এবং দুর্নীতিটা বেপরোয়া দুর্নীতি, অসংখ্য অভিযোগ উঠছে। বারবার বলা হচ্ছে বন্দর বন্ধু মাসুদের কথা, কিন্তু এখন পর্যন্ত 1 বছরে মাসুদকে একবার ভেবেছে যে যেহেতু আমি এতটা বিতর্কিত হচ্ছি, আমার এইটার সঙ্গে থাকা উচিত না? অর্থাৎ আপনি আপনার ব্যক্তিগত সুবিধাটা, আপনার যে ক্রেডিটটা নষ্ট হচ্ছে সেটাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না, শুধুমাত্র ব্যক্তিগত সুবিধার কারণে। সেক্ষেত্রে আরো আলোচনা করা যাবে, কিন্তু আমি একটা কথা বলি যে বিভাজনের রাজনীতি আমরা দেখেছি ছাত্রদের মধ্যে, কিন্তু আশার আলোও তো দেখেছি। আপনি হয়তো সেটা ভুলে যাচ্ছেন যে 3 আগস্ট যেটা ছাত্রদল শহীদ মিনারে বক্তব্য বা সমাবেশ করার কথা ছিল, এনসিপিকে সেই শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগে তারা সমাবেশ করেছে। এটা তো রাজনীতি একটা সহিষ্ণুতা বলতে পারেন আপনি একজনের হাত বাড়ানোকে আপনি যদি বারবার সামনে নিয়ে আসেন, এটাকে আমি একটা উদাহরণ হিসাবে বলবো। 2 পক্ষ থেকেই হাত যদি না বাড়ায় তাহলে হ্যান্ডশেকটা করা হয় না। আপনি খেয়াল করে দেখবেন যে জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ মিনারটা তাদেরকে ছেড়ে দিয়েছে, কিন্তু ছাত্রদলের একটা বড় সমাবেশ হওয়ার পর যারা শহীদ মিনারে সমাবেশ করেছে, তাদের পক্ষ থেকে তরুণদের, নবীনদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, বিএনপির তারেক রহমান এই বক্তব্যটাকে শহীদ মিনারে যারা সমাবেশ করেছে তাদের পক্ষ থেকে যেভাবে ট্রল করা হয়েছে, এবং এই সমাবেশে কতগুলো খণ্ডিত চিত্র দেখিয়ে যেভাবে ট্রল করা হয়েছে, তার ভেতর থেকে ওই যে আপনি আশাবাদের কথা শুনালেন, আমি দেখছি আশাবাদটা 2 দিন পরে এই জায়গাটায় ভঙ্গ হচ্ছে। এবং উদারতাটা এক পক্ষ দেখালে কিন্তু আপনি
আশাবাদ তৈরি করতে পারি, এগিয়ে আসতে উভয় হবে। পক্ষকে দেখাতে হবে। ধন্যবাদ। এখানে উভয় পক্ষ দেখাচ্ছে না। দেখাচ্ছে না। ধন্যবাদ। যদি বিন্দু ভাই, আমি আপনাকে বিন্দু করেই রাখি। বিন্দু ভাই, কাল তো আপনাদের ছাত্র দলের বিশাল ছাত্র সমাবেশ গেল, এনসিপিরও সমাবেশ গেল। আপনার এই ছাত্র সমাবেশটা 3 আগস্ট করার কোনো উদ্দেশ্য ছিল? বা যদি বলি সেদিন তো অফিস ডে ছিল, ছাত্রদল বৃহৎ একটা সংগঠন, ছাত্রদলকে কি আসলে সমাবেশ করে অফিস ডেতে মানুষের ভোগান্তি তৈরি করে বিশাল সমাবেশ করে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি দেখানোর দরকার আছে বলে মনে হয়? আচ্ছা, বিষয়টি হচ্ছে 3 আগস্ট, এটা একটা যেহেতু আমাদের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমাদের এই ছাত্র সমাবেশ ছিল। তো 3 আগস্ট আসলে আমরা ছাত্রদল, আমাদের ছাত্রদলের ব্যানারে 27 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত আমরা আন্দোলনের কৌশল হিসেবে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মেই আমরা আন্দোলনটা করেছি। 3 আগস্ট থেকে সরাসরি আমরা ছাত্রদলের ব্যানারটা ব্যবহার করেছি। দ্যাটস ওয়াই 3 জুলাইকে আমরা বাছাই করে 3 জুলাই আমরা এই ছাত্র সমাবেশে রেখেছি। 3 আগস্ট সরি। এবং আমরা এই সাধারণ জনগণের ভোগান্তি হবে বিধায় আমরা 26 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে অফিসিয়ালি লিখিতভাবে আমরা শহীদ মিনারের সমাবেশ করার জন্য অনুমতি নেই, যাতে সাধারণ জনগণের ভোগান্তি না হয়। কিন্তু আমরা আমাদের কতিপয় গুটি কয়েক আন্দোলনের সময় ছাত্র জনতা বা ছাত্রদের যে দলটি গঠন করা হয়েছে, এটা অনেকে আবার চিলড্রেন পার্টিও বলে, এটা আমরা বলি না। তো এই চিলড্রেন পার্টি যখন এই সমাবেশটা শহীদ মিনারে করতে চাইলেন, তখন আমরা তাদের কাটার বিনিময়ে আমরা তাদেরকে ফুল দিলাম, আমরা তাদেরকে জায়গাটা ছেড়ে দিলাম। পাশাপাশি আমরা সমাবেশের এক পাশে অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য জায়গা রেখেছি। আমরা এর আগে, সমাবেশের আগের দিনে আমরা দেশবাসীর কাছে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছি, যাতে সবাই আমাদেরকে বিষয়টা সহানুভূতিশীল ভাবে দেখেন। তো সেক্ষেত্রে আসলে ছাত্রদলের কিছু নির্দেশনা ছিল, বিশেষ করে যদি বলি সমাবেশের দিন ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না, এবং কোনো ছাত্রদলের কোনো ইউনিটের গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেনি। এবং আমাদের পত্রিকাতে নিউজ করেছে না, এটা আমি বলবো আরো বেশি আমাদের তদন্ত করা উচিত। কোনো একটি গাড়িও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকেনি। পাশাপাশি আমাদের নির্দেশনা ছিল আমরা যাতে আমাদের প্রোগ্রাম শেষে আমাদের সমাবেশ স্থলটি আমরা পরিষ্কার করে আসি, আমরা সেটা পরিষ্কার করে আসি। আপনারা কি শাহবাগ পুরোটাই পরিষ্কার করেছেন নাকি আসলে ভিডিওতে দেওয়ার জন্য যতটুকু করা দরকার ততটুকু? আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি এবং সংগ্রামী সাধারণ সম্পাদক রাকিব ভাই, নাসির ভাই নেতৃত্বে আমরা পুরোটা পরিষ্কার করে আসি। শাহবাগকে পরিষ্কার করে নিয়েছেন, এই জন্য আমাদের অবশ্য সাধুবাদও পেয়েছেন আপনারা। আমরা ফেসবুকে সব জায়গায় আপনারা সাধুবাদ পেয়েছেন, ছাত্রদল শাহবাগ পরিষ্কার করে দিয়েছে। এটা একটা ভালো উদ্যোগ ছিল ছাত্রদলের। আমরা আমাদের এই সমাবেশটি করার পেছনে আরো কিছু রিজন ছিল। আমরা এই সমাবেশটি করার মাধ্যমে আমরা 9 দফা প্রতিশ্রুতি দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে। 9 দফার ভিতরে আমরা ইতিপূর্বে আমরা 15.5 বছর ফ্যাসিবাদের সময় আমরা দেখেছি যে ছাত্র সংগঠনটি সরকারি দলের ছিল, তারা গেস্ট রুম প্রথায় কালচারে ছিল। আমরা প্রতিশ্রুতি দিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা এই ধরনের কোনো কালচার বাংলাদেশে আর হতে দিব না। আমরা এরকম ভাবে 9টি দাবি প্রতিশ্রুতি দিয়েছি, যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করবে। ধন্যবাদ। আবার একটু যেতে চাই শরীফুজ্জামান ভাই, আমার কাছে বিরতির আগে ছোট্ট দুটি কথা জানতে চাই। এই যে সড়ক অবরোধ করে বিভিন্ন জায়গায় সমাবেশ করার যে একটা রীতি আমরা অতীতেও দেখেছি, এখনো দেখছি, যদিও ছাত্রদল বলছে তাদের 3 আগস্ট তাদের একটা বর্ষপূর্তি ছিল, বর্ষপূর্তিতে শাহবাগে তারা সমাবেশ করেছে, কিন্তু এটা কি আসলে অর্থাৎ যেদিন অফিস ডে থাকে তার আগের দিন কি করা যায়, যেদিন অফিস থাকে না সেরকম একটা দিনে কি করা যেত কিনা, বা করলে কিন্তু ভোগান্তির কারণ কি হতো কিনা? ধন্যবাদ। প্রথমত এই শহরটাতে আমরা প্রায় প্রতিদিনই নানা রকমের ভোগান্তির মুখে পড়তে হয়। আজকেও ঢাকায় কিন্তু বড় সভা সমাবেশ নেই, কিন্তু সন্ধ্যাবেলায় শহরটা একেবারে অচল হয়ে গেছে। সবসময় যানজটের নগরী। তারপরেও আমরা কতগুলো জায়গায় প্রোগ্রাম নেওয়ার সময় এই বিষয়গুলো বিবেচনার কথা বলি। একই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে, একটা রাজধানী শহর, সেখানে সভা সমাবেশের কোনো জায়গা আপনার নেই। আসলে ঢাকা শহরে রাজনৈতিক সভা সমাবেশের জন্য কোনো জায়গা কি আছে? সোহরাওয়ার্দী ছাড়া ঢাকা শহরের অল্টারনেটিভ কোনো জায়গা, মুক্তাঙ্গন ছিল, পল্টন ময়দান ছিল, এই জায়গাগুলো আপনি বন্ধ করে দিয়েছেন। আবার রাজনৈতিক সংগঠনের বিস্তৃতির একটা ব্যাপার আছে। আমার
সমাবেশের 50 জন লোক হয়, আমি আপনার অনেক কথা বলতে পারি, কিন্তু আপনার সমাবেশটা যদি লোকজন বেশি হয় তাহলে ওই কথাটা বলাটা একটু কঠিন। আমরা এই কালচার থেকে বেরিয়ে আসতে চাই, আমাদের সবার চেষ্টা করে এটি বের করতে হবে। ভবিষ্যতে যারা কর্মসূচি পালন করবেন এই বিষয়টি অবশ্যই বিবেচনা করবেন। একই সঙ্গে আপনাকে এটাও মনে রাখতে হবে যে কতগুলো ডে আছে, অবজার্ভ করি আমরা যে ডেগুলোতে আসলে যদি আপনি পরিবর্তন করে ফেলেন তারিখগুলো, তাহলে তার যে স্পিরিটটা, আবেদনটা কিছুটা হলেও, যেমন কালকে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে খুবই একটা মানে ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ দিন। এখন আপনি যদি নির্দিষ্ট কোনো একটা এলাকার মানুষের বিপদের কথা, ঝামেলার কথা মনে করে এটি যদি পরিবর্তন করে ফেলেন তাহলে ওই স্পিরিটটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা গত কয়েকটা সমাবেশ থেকে দেখছি, সমাবেশগুলো শেষ হয়ে যাওয়ার পর রাস্তা পরিষ্কার করা হচ্ছে, অন্তত এটি দিয়ে শুরুটা হোক। এটি তো একটা ইতিবাচক ঘটনা, তো এটি যেহেতু শুরু হয়েছে, আমি মনে করি যে আমাদের মধ্যে এই ভাবনাটা যেহেতু আসছে যে মানুষের জনদুর্ভোগ, এই বিষয়গুলো বিবেচনা করার ক্ষেত্রে এক সময় না এক সময় আমরা এটি বিবেচনা করে নিশ্চয়ই আমাদের কর্মসূচিগুলো ঠিক করব। ধন্যবাদ দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও আমন্ত্রণ চ্যানেলের সংলাপ অনুষ্ঠানে। বিরতির পর আমাদের সাথে আলোচনায় চলছে 24 ও 25 4 আগস্ট। আলোচনায় আছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এম রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু, সাধারণ সম্পাদক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ। যদি একটু বিন্দু ভাইয়ের কাছে আছে, বিন্দু ভাই, বিভাজনের কথা এসছিল যে আসলে 4 আগস্টে যে ঐক্য ছাত্রদের মধ্যে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে আমরা দেখেছি, ছাত্রদল, ছাত্র শিবির, এনসিপি সবগুলি মিলে কেমন যেন একটা বাকযুদ্ধে জড়িয়ে গেছে। এই ঘটনাগুলো আসলে কেন শুরু করা হলো? যেহেতু আপনারা গণ অভ্যুত্থানের বিশাল স্টেক হোল্ডার, গণ অভ্যুত্থানে আপনারা অংশীজনদের মধ্যে বিভাজন কেন হলো, যদি কিছু বলতে চান। ধন্যবাদ আপনাকে। আমরা একটি প্ল্যাটফর্মে, মূলত সকল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা একটি প্ল্যাটফর্মে আমরা এই আন্দোলনটি করেছি এবং এই আন্দোলনটি আমরা সফল করেছি। তার মধ্যে আপনি দেখবেন সবচেয়ে বেশি স্টেক হোল্ডার হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা কি দেখলাম, যেটা আমার শ্রদ্ধেয় আলোচক কিছুক্ষণ আগে বলে গেলেন, যে সবচেয়ে বেশি এই বৈষম্যটা করা হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সাথে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনের ত্রাণকর্তা হিসাবে 17 জুলাই রাত থেকে রাজপথে নেমে এসেছি। আমরা রাজপথে নেমে আসার পরে এই আন্দোলনটাকে আমরা গতিশীল করার পরে আপনার একটু জিনিস খেয়াল করে দেখবেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা পড়াশোনা করেন তার ম্যাক্সিমামরাই আমাদের সমাজের হয় এলিট শ্রেণীর, না হয় মধ্যবিত্ত এলিট শ্রেণীর। তখন দেখা যায় না। তখন কি হলো, এই সকল শিক্ষার্থীদের পরিবারের যারা অভিভাবক, অর্থাৎ যারা আমরা যাদেরকে বলা হয় জনতা, আমরা দেখলাম কি শিক্ষার্থীদের বাবা মা আন্দোলনে নেমে আসলো। এই বড় একটা ম্যাসাকারের জন্য আমরা এই সফলতাটা পেলাম। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আন্দোলন করেছে, তখন আমরা বর্তমান যারা বিভিন্ন ধরনের কথাবার্তাগুলো বলে, আমি এই বিষয়ে আসবো, আমাকে কিছু সময় দিবেন, দেখা যাবে তাদেরকে কিন্তু আমরা তখন আন্দোলনে ওইভাবে পাইনি। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানত 4টি স্পট, এরপরে মোটামুটি 7 থেকে 8টা স্পট করে আমরা সারা ঢাকা শহরকে আমরা ব্লকেট দিয়েছি, আমরা আন্দোলন করেছি। আন্দোলন করার পরে 5 আগস্টের সফলতা আসার পরে গণ অভ্যুত্থানে যখন আমরা সফলতা পেলাম, তখন আমরা কি দেখলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে সবচেয়ে বেশি বৈষম্য করা হলো। আপনি আরেকটা জিনিস দেখবেন বিভাজনের, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটা আমরা সকল রাজনৈতিক ছাত্র সংগঠন আমরা ব্যবহার করলাম। এই আন্দোলনটা করার পর আমরা দেখলাম কি, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটাকে গুটি কয়েক ছাত্র নেতারা এটা কুক্ষিগত করে ফেললো এবং তারা বিভিন্নভাবে কমিটি দিয়ে দিল, থানা থেকে জেলা থেকে সব জায়গায় কমিটি দিল। আচ্ছা, আমাদের এই আন্দোলন সফলতা পাওয়ার পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কি আবার নতুন করে কমিটি দেওয়ার কোনো প্রয়োজন ছিল? 6 মাসের জন্য তারা কমিটি দিল। কমিটি দিলে আমরা কি দেখলাম, সেই কমিটিগুলো দিয়ে বাণিজ্য করা হলো, সেই কমিটিগুলোর মাধ্যমে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করা হলো, টেন্ডারবাজি করা হলো। সেই ধরনের এভিডেন্স কিন্তু, ভিডিও কিন্তু ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে রয়েছে। এরপর আমরা কি দেখলাম, এই আন্দোলনের সবচেয়ে বেশি
যে শহীদ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় 142 জন নেতাকর্মী শহীদ হয়েছেন। আমরা কি দেখলাম, যেটা একটু আগে বলে গেল ওয়াসিমের কথা, ওয়াসিমের ছাত্রদলের এটাকে আপনারা ছাত্রদের এটাকে আপনারা সবার বক্তব্য কি একই? কেউ কেউ 53 জন বলেন, কেউ আমাদের 70 জন বলেন। 70 জন কেন এরকম হচ্ছে? আমাদের 1.5 শতাধিক কেন নাই? ফিক্স 142 জন। এবং আপনারা দেখবেন তার মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, প্রায় 35 জন। এই সংখ্যাটা প্রায় আমি এই কারণে বলবো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কি আপনাদের কোনো ছাত্রদলের কমিটি ছিল? হ্যাঁ, কমিটি ছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শহীদ হয়েছেন 35 জন প্রায়। সেখানে আপনারা দেখবেন 7 জন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ, যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাথে আন্দোলন সংগ্রাম করেছে। আমরা কি দেখলাম, এই ছাত্রদলকে বিভিন্ন ধরনের নেগেটিভ কথাবার্তা বলা হলো আন্দোলনের পরে। আমরা কি দেখলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ বেশি হেয় প্রতিপন্ন করে বৈষম্য সৃষ্টি করা হলো। আমরা কি দেখলাম, ক্রেডিট ভাগাভাগি নিয়ে এই যে আপনার অনেকেই বলে ছাত্র জনতার অভ্যুত্থান থেকে এনসিপির এই দলটি, আমি বলবো এটি সম্পূর্ণ আমরা এটার সাথে দ্বিমত পোষণ করি। কেন পোষণ করি? আপনি অভিযোগ করেছেন আসলে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা যেই নামই হোক তারা চাঁদা বাণিজ্য করেছেন। বিএনপি বিরুদ্ধে তো অসংখ্য অভিযোগ আছে। আমি মনে হয় বেশি কথা শুনতে পারেন। আপনি বিভাজনের কথা বলেছেন, কেন বিভাজন হয়েছে সংক্ষিপ্ত আকারে বলবো, ছোট্ট করে যদি বলেন। নেক্সট প্রশ্নে যাই। এই বিভাজনের জন্য দেখেন এরা ক্রেডিট ভাগাভাগি নিয়ে আমাদের সাথে একটা কি বলে টাকা আপনাকে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের বার্তা বলে আসলো। অথচ দেখেন 16ই জুলাই স্পষ্টভাবে বলতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান 16ই জুলাই যখন আমাদের উপরে ছাত্রদের উপরে হামলা করা হলো, স্পষ্ট করে বলল যে এক দফা এক দাবি, খুনি হাসিনার পদত্যাগ। আপনারা এটা দেখবেন। এত কিছু করার পরেও তারা যখন আমাদের এই ক্রেডিট, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা কিন্তু ক্রেডিট নিয়ে কারোর সাথে ন্যূনতম নোংরামি করিনি। কিন্তু তারপরে দেখবেন, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি, যখন অল্প পানির মাছ বেশি পানিতে পড়ে যায় তখন কিন্তু ছাত্র দল কি পেরেছে? ছাত্র দল, যুব দল, তাদেরকেও দেখেছি আমরা বিভিন্ন সংগঠনের নামে বিরূপ ধরনের স্লোগান দিতে, যেখানে আবার তারেক রহমানের বিরুদ্ধেও স্লোগান দিয়েছে। এরকম ঘটনাগুলো দেখেছি। ছাত্রদল, যুব দল তারাও অন্য দলের সাথে বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে, যে কারণে বিভাজনটা হয়তো আরো ঘনিষ্ঠ থেকে ঘনীভূত হচ্ছে। দেখেন, আমি এটার সাথে একমত। আমি একটা লাইন বলবো, আমরা আমাদের দল থেকে বা আমাদের থেকে যদি আমাদেরকে এই ধরনের কোনো নির্দেশনা থাকতো, তাহলে আমাদের সামনে, আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের সামনে যারা এই ধরনের কথাবার্তাগুলো বলে, তারা 1 মিনিটও টিকার মতো ক্ষমতা বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে অন্তত রাখে না। কিন্তু আমরা সর্বোচ্চ সহানুভূতিশীল দেখিয়ে, কারণ আমরা যেই স্পিড নিয়ে আন্দোলন করেছি জুলাই আগস্টে, আমরা একটি সাম্য, মানবিক এবং সুন্দর সুশাসনের রাষ্ট্র বিনির্মাণ করবো। সুতরাং আমরা আপনার বক্তব্য একই কথা আসে, 1 মিনিটও স্থির করতে থাকতে পারবে না বিরোধীরা। কালকে ছাত্রদলের সমাবেশে আমাদের সভাপতি রাকিবুল ইসলামও বলেছেন, ছাত্র দলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশের কারো নেই, যেটা আপনিও এখন বলেছেন। আসলে এই ধরনের বক্তব্য তো আমরা ফ্যাসিবাদদের মুখে শুনতাম, যে যদি বলি যদি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মুখে শুনতাম ছাত্রদের আন্দোলনের জন্য ছাত্রলীগেই যথেষ্ট, শেখ হাসিনাকে বলতে শুনতাম এমন কোনো শক্তি এখনো বাংলাদেশে তৈরি হয়নি যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে পারে। তাহলে কি আপনারাও কি সে একই পথে হাঁটছেন? আচ্ছা, এখানে আপনার উপস্থাপনাটার মধ্যে একটু গ্যাপ রয়েছে। ধরেন আমি আপনাকে বললাম আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু আপনি উপস্থাপন করলেন আমি আপনাকে ভালোবাসি বলে পজ দিয়ে এরপরে বললেন না, তাহলে কিন্তু শব্দ চয়নটা ঠিক হলো না। আপনি তো বললেন যে আসলে আমি বলছি, আপনাদের সামনে 1 মিনিটে দাঁড়াতে পারবেন না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সুশাসনের প্রতিষ্ঠায় বাংলাদেশকে নিয়ে যদি কোনো দল বা কোনো গোষ্ঠী অথবা বিদেশি কোনো শক্তি যদি ষড়যন্ত্র করে, সেই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যথেষ্ট। শব্দটা এইভাবে আসবে। না, আপনি বলেছেন না যারা বিরোধী করছেন তারা আপনারা শক্তিশালী দল, আপনারা দাঁড়ালে 1 মিনিট দাঁড়াতে পারবেন। বিরোধী কায়েম ধরেন কিভাবে? আমি আপনাকে ছোট্ট করে বিরোধী যারা আছে, আমাদের বিরোধী বলতে আমি আপনাকে ছোট্ট করে বলি, যারা বাংলাদেশে এখন আমরা যারা সবাই সমসাময়িক রাজনীতি করছি, সকলকে আমরা আমাদেরকে বন্ধু মনে করি। আমরা চাই আরো বেশি এরা ম্যাচিউরড হোক, এরা দেশের এবং জনগণের রাজনীতিতে কাজে আসুক, আমরা এটা চাই।
কিন্তু আপনি দেখবেন এরাই আমাদের কিনে বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য করেন। ধরেন এর আগে আমরা দেখেছি কি ওবায়দুল কাদের যেই ধরনের কথাবার্তা বলতেন, এই জন্য তাকে বলা হতো কাউয়া কাদের, এবং আরেকজন আছে সবসময় বিএনপি নিয়ে কথা বলতো, তাকে বলা হতো হাসাও মাহমুদ চৌধুরী। তো এরকম দেখবেন এখনই অনেকের নাম অলরেডি হয়ে গেছে, আমরা বলি না, কেউ বলে ডারবিন আসির, এরা দেখবেন বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, বক্তব্য দিচ্ছেন, যেগুলো নিয়ে মানুষ ট্রল করছে। বক্তব্যের প্রতিক্রিয়া দেখাতে গিয়ে আপনারা কারো মঞ্চ ভেঙে দেন, এটাও তো আছে। যাক, একটু যেতে চাই শরীফুজ্জামান ভাই। তারেক রহমান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, একটা ভিডিও বেশ ভাইরাল, তিনি বাসে চড়বার জন্য অপেক্ষা করছিলেন এবং বলা হচ্ছে যে একজন লোকাল বাসে তিনি চড়েন। আপনার কি মনে হয় তারেক রহমান বাংলাদেশে এসে লোকাল বাসে চড়তে পারবেন? আলোচনার যে গ্রাউন্ড দিয়ে শুরু করেছিলেন, আমার মনে হয় ওই পয়েন্টে থাকাটাই ভালো ছিল। তারপরেও আমরা আমাদের পলিটিশিয়ানদের কাছ থেকে কতগুলো আচরণ আমরা চাই যেগুলো প্রো পিপল হোক, তবে সেটি হতে হবে অবশ্যই আর্টিফিশিয়াল না, সেটি হতে হবে আন্তরিক। আপনাকে মনে করিয়ে দেই, ওবায়দুল কাদের যখন যোগাযোগ মন্ত্রী, তিনি একদিন দোতলা বাসে সচিবালয়ে এসেছিলেন এবং সেই সময়ে সমস্ত মিডিয়া রাষ্ট্রের প্রণোদনায় ব্যাপকভাবে প্রচার করেছে। শেখ হাসিনা 10 টাকা দিয়ে চিকিৎসা করেছে। এই ঘটনাগুলো আবার তার মনোনীত তাদের রাষ্ট্রপতি চোখের চিকিৎসা করার জন্য 150 মানুষ নিয়ে পৃথিবীর 3 দেশ ঘুরেছে। তো এই ঘটনাগুলো যেটি ইতিবাচক, যদি কোনো পরিবর্তন আসে সেটি শুরু হোক, আমরা এটি চাই। এবং একই সঙ্গে আমাদের এই নেতারা যেহেতু বিপুল সংখ্যক মানুষের রিপ্রেজেন্ট করেন, তাদেরকে প্রভাবিত করার সুযোগটা আছে। পরিবর্তন যেটি এসেছে, এই পরিবর্তনটা ধরে রাখুক, এটি কন্টিনিউ করুক, ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে এরকম একটা আশার আলো আমরা দেখতে পাবো। আমার প্রশ্নটা ছিল এরকম, এটা একটা কথা, লোকাল বাসে আমরা চড়তে পারবো কিনা, ক্ষমতাসীন যারা থাকবেন তারা। দ্বিতীয় কথা হলো যে তারা চিকিৎসা নিলে বাংলাদেশের সরকারি হাসপাতালের চিকিৎসকদের উপর ভরসা করতে পারবে কিনা। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা। বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আমি একটু লেখালেখি করি আর কি। তো আমার অবজারভেশনটা হচ্ছে, আপনি যদি এই কাজটি করতে পারেন তাহলে আপনাকে প্ল্যান করে এই কাজটা করতে হবে। আমি এই সরকারের অনেকগুলো জায়গায় ক্রিটিক করি, তার একটা বড় জায়গা হলো আমাদের হাতে যে সুযোগটা এসেছিল সেই সুযোগটা আমরা কাজে লাগাতে পারিনি। আমরা স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে আপনাকে একটা ঘটনা মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আপনার করোনার সময়কালীন এস আলম মাসুদ, তার ভাই যখন বিশেষ করে যখন কি বলে এটাকে আইসিইউর খুব দরকার ছিল যখন জেনারেল হসপিটালে, তখন ওখানে চিকিৎসা করাতে হয়েছিল, তাকে বিদেশে যেতে পারছিল না, ওখানে চিকিৎসা করাতে হচ্ছিল বলে ওখানে আইসিইউর কয়েকটা ইউনিট তিনি দান করেছিলেন। তা এখন যদি রাজনীতিবিদরা, যদি ক্ষমতাসীনরা এরকম হাসপাতালগুলোতে চিকিৎসা নেয়, তাহলে আমাদের হাসপাতালের পরিবেশটা পরিবর্তন হওয়ার সুযোগ আছে কিনা? অবশ্যই সুযোগ আছে, সেটাই আমি জানতে চাচ্ছি। একজন টিএনও, বাংলাদেশের সবথেকে অবহেলিত স্বাস্থ্য ব্যবস্থা হচ্ছে আমাদের উপজেলা পর্যায়ে যে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো আছে, এটি আছে শুধুমাত্র একটা সার্ভিস দেওয়ার জন্য। আমার বাড়ি বাগেরহাটে, তো আমাদের উপজেলায় মোরেলগঞ্জে এবং শরণখোলা দুটো উপজেলা খুব প্রত্যন্ত। এই জায়গায় আসলে কি কাজটা হয় জানেন? রোগী যাওয়ার পর শুধুমাত্র লিখে দেওয়া হয় খুলনায় নিয়ে যান, এই কাজটাই তারা করে, এর বাইরে আর কোনো কাজ করে না। এবং ম্যাক্সিমাম উপজেলা শহরে আপনি এই কাজটাই পাবেন। আপনি যদি একটা সিস্টেম করতে পারেন যে আমার এখানকার টিওনো, আমার এখানকার এমপি মাসে অন্তত তারা তাদের এই অসুখ হলে তারা এই লোকাল হাসপাতালে দেখবে, তারা হাসপাতালে যাচ্ছেন এই উপলক্ষে ওয়াশরুমটা একটু পরিষ্কার করা হবে, তার আশপাশটা পরিষ্কার করা হবে, এই সার্ভিসগুলো পেতে পারি। কিন্তু এটি শুধুমাত্র আমি আজকে প্ল্যান নিলাম কালকেই এটা হয়ে যাবে না। এটি হচ্ছে আপনার একটা পরিকল্পিত এবং সমন্বিত একটা প্ল্যান আপনার থাকতে হবে। আমি এই যে স্বাস্থ্য খাতের কথা বলছি, আমি ঢাকা শহরে একটা হাসপাতাল জানি, প্রাইভেট হাসপাতাল, খুব নামকরা, যে হাসপাতালে একজন লাইফ সাপোর্টের রোগীর জন্য প্রতিদিন যে পরিমাণ অর্থ তার স্বজনদেরকে দিতে হয় হাসপাতালকে, তার মধ্যে 2100 টাকা হচ্ছে খাবারের বিল দিতে হয় লাইফ সাপোর্টে থাকা। কেন? কারণটা হচ্ছে এটা হচ্ছে তাদের নিয়ম। অথচ লাইফ সাপোর্টের একজন রোগী সাধারণত এক ফোঁটা পানিও গ্রহণ করতে পারে না। তো এই যে অব্যবস্থাপনাটা আছে, এই যে
একটা আপনার কাছ থেকে জোর করে অর্থ আদায় করার, এই জায়গাগুলোতে সরকারের পক্ষ থেকে আমি কোনো ধরনের কোনো পরিকল্পনা দেখলাম না। আমি শুধুমাত্র পরিকল্পনা দেখলাম 2বার না 3বারের মন্ত্রী থাকবো ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ সমাজের উপরিকাঠামোর যে আর্টিফিশিয়াল যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আমরা যতটুকু সময় নষ্ট করলাম, আমরা এর সঙ্গে প্রান্তিক মানুষের কতগুলো ইস্যু যদি আমাদের ভাবনায় আনতে পারতাম। এই যে ছাত্রনেতা আছেন, গত 1 বছর আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে ছাত্রদের লেখাপড়া নিয়ে কি কোনো আলোচনা আপনি শুনেছেন? আমি শুনিনি। আমি খুব একেবারে খেয়াল রাখার চেষ্টা করতাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিসিএস এ কার জন্য কতগুলো কোটা, এটা তার কিছু আসে যায় না, কারণ সেই দিকে আসে না। তারপরেও তারা এই জায়গাটায় আপনার ভূমিকা রাখার চেষ্টা করেছে। রাষ্ট্রের পক্ষ থেকে এই ভাবনাগুলো আরও তো বেশি আসার কথা ছিল। এবং গত 1.5 দশক আমরা কিন্তু প্রচুর ক্রিটিক করেছি দীপুমণির, যে ক্লাস 3-র প্রশ্নপত্র পর্যন্ত বাজারে বিক্রি হতো, সেখান থেকে যে পরিবর্তনটা হওয়া দরকার, আপনি এই 1 বছরে সেই পরিবর্তনের কোনো জায়গাটা কি দেখেছেন? রাষ্ট্রের কোনো ভাবনা কি দেখেছেন? 1 বছরে পরিবর্তন হওয়াটাও কি এত সম্ভব? আমি আপনাকে ওই শুরুটাই বলেছি যে 1 বছরে গণ অভ্যুত্থানের পরে আপনি পরিবর্তন করতে পারবেন না। কিন্তু আমরা এতগুলো সংস্কার কমিশন করলাম, শিক্ষা নিয়ে আমরা কি একটা কমিশন করতে পারতাম না? কেন পারতাম না? অর্থাৎ আমাদের মাথার মধ্যে এই জিনিসটা আসেনি। গত বছর বাংলাদেশে 1000 কোটি টাকার সার্জেল নামে একটা ওষুধ আছে, গ্যাস্ট্রিক হলে এটি খেতে হয়। 1000 কোটি টাকার ওষুধ বিক্রি হয়েছে সার্জেল। কেন? আমাদের এই যে ভেজাল খাবার। আচ্ছা, এই 1 বছরে বেশি সময় দিতে পারবো না সরজন ভাই। 1 বছরে আমি স্বাস্থ্য নিয়ে, খাবার নিয়ে, শিক্ষা নিয়ে আমরা কি কোনো ভাবনা ভেবেছি? জি, ধন্যবাদ। আমি আবার একটু রাজিবুল ইসলাম তালুকদারের কাছে যাই। রাজিবুল ইসলাম তালুকদার, তারেক রহমানের এই সাদাসিধে জীবন যেটা আমরা দেখলাম লন্ডনে, তার এই বক্তব্য আপনাদের জন্য কোনো ধরনের বক্তব্য ছিল যে আমরা সাদাসিধে জীবন যাপন করব, ভবিষ্যতে লোকাল বাসে চড়বার মতো একটা পরিবেশ যদি বিএনপি ক্ষমতায় আসে এবং একটা পরিবেশ তৈরি করে দেবে, এবং ক্ষমতায় যদি যান তারা বাংলাদেশের হাসপাতালগুলোতে চিকিৎসা করবেন, এমন কোনো প্রতিশ্রুতি পেয়েছেন কিনা তারেক রহমানের কাছে? ধন্যবাদ। আমি আপনাকে প্রশ্ন উত্তর দেওয়ার আগে আমি জাস্ট 1 সেকেন্ডে বলবো, আপনি বা আপনারা বা যে কেউ যদি মিথ্যা কোনো কিছু দিয়ে জনগণের সেন্টিমেন্ট নিয়ে খেলার চেষ্টা করে, তাহলে সেই জনগণ যদি কারো মঞ্চ ভেঙে দেয়, তাহলে সেই দায় কি আপনি বিএনপিকে দিতে পারেন? বিএনপি তো বড় স্টেক হোল্ডার। বিএনপি বড় স্টেক হোল্ডার। আপনি মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে যদি জনগণের সেন্টিমেন্ট নিয়ে শিষ্টাচার, আমরা বলছি শিষ্টাচার বহির্ভূত আচরণ, এটা আচরণ করে যদি সাধারণ জনগণ আপনার মঞ্চ ভেঙে দেয়, তাহলে সেই দায়ভার আপনি বিএনপিকে দিতে পারেন না। বরঞ্চ বিএনপির দায়িত্বশীল নেতৃবৃন্দ ঢাকায় বসে প্রেস ব্রিফিং এর মাধ্যমে সেই সহিংসতা, সেই আন্দোলনকে দমানোর চেষ্টা করে তিনি তার বক্তব্য তুলে ধরেছেন। সুতরাং আপনি, এটা আপনাদের উচিত, বিএনপি যে মিডিয়া ট্রায়ালের শিকার হয় সেটা আমি এই টক শোতে বসেও দেখলাম না। আপনি আমি প্রশ্নটাকে মিডিয়া ট্রায়াল মনে হচ্ছে আপনার উপস্থাপন করা উচিত, যে বরঞ্চ বিএনপি এখানে বড় সংগঠন হিসেবে এটা দেখানোর চেষ্টা করেছে। এটিকে দেখাতে পারতো না যে মঞ্চ না ভেঙে এমনি মিছিল? মঞ্চ তো বিএনপি ভাঙেনি, সাধারণ জনগণ তাদের আবেগ অনুভূতির কারণে এটা করেছে। সাধারণ জনগণ বলতে কিছু আছে, এটা সাধারণ অনুসারী, বিএনপির অনুসারী, তো আমরা বা বলতে পারেন সালাউদ্দিন ভাইয়ের অনুসারী বা সালাউদ্দিন ভাইয়ের ভক্তরা। সালাউদ্দিন ভাই ঢাকায় বসে সেই আন্দোলনকে দমন করার উনি চেষ্টা করেছেন। আচ্ছা, আপনার প্রশ্ন উত্তরে যদি আসি, দেখেন আমি ছাত্রদলের একজন নগণ্য কর্মী হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি আগামীর জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাধারণ জনগণের ভোট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আজকে 4 জুলাই 2025, 4 আগস্ট 2025 আমি দায়িত্ব নিয়ে বললাম, এটা একটা অন্যরকম তারেক রহমান, এটা একটা অন্যরকম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। যদি মহান আল্লাহ তাআলার রহমতে জনগণের ভোটে ধানের সেই জয়যুক্ত ক্ষমতা আসতে পারে, তাহলে আপনারা দেখবেন যেই রাষ্ট্র ব্যবস্থা আমাদের বাংলাদেশের স্বাধীনতার পরে 53 বছরও হয়নি, এবার আমূল পরিবর্তন হবে। এবং জনাব তারেক রহমান একটি লোকাল বাসের ছবি ভাইরাল হয়েছে। শুধু যে এই লোকাল বাসের ছবি তা কিন্তু না, উনি দীর্ঘ এই 15 বছর যে উনি নির্বাসনে রয়েছেন, উনি খুবই সাধারণ এবং সিম্পল জীবনযাপন করেন। এই ছবিগুলো, এই কথাবার্তাগুলো এর আগে মিডিয়াতে আসতো না।
দ্যাটস ওয়াই আমরা মিডিয়া খবর রাখতো? দেখ, মিডিয়াতে তো আসার সুযোগ ছিল না, তখন তো ছিল তারেক রহমানের বক্তব্যই তো প্রকাশ করা নিষিদ্ধ ছিল। এই জিনিসগুলো সাধারণ জনগণ তখন দেখতেন না, জানতেন না, শুনতেন না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, 5ই আগস্টের আগে তারেক রহমানের বক্তব্য কিন্তু মিডিয়াতে আসতো না। তারেক রহমান সম্পর্কে যে একটা নিষেধাজ্ঞা ছিল, জনগণের কাছে তারেক রহমানের বক্তব্য পৌঁছাতো না, এবং তারেক রহমান কি চান সেটা জনগণকে বোঝাতে পারতো না। 5ই আগস্ট থেকে আজকে যদি আমরা ধরি 25-এর 4ই আগস্ট, এই 1 বছরে দেখবেন জনগণ যখন দেখতে পারলেন, বুঝতে পারলেন তারেক রহমান কি চান, উনি পরিবর্তন করতে চান, এবং সেই জিনিসগুলো যখন প্রকাশ্যে আসলো তখন কিন্তু সাধারণ জনগণের একটা ধারণা পরিবর্তন হলো। এবং আমি এইটুকু বলতে পারি, আজকে জনাব তারেক রহমান আজকেও এক জায়গায় বলেছেন যুবদলের একটি প্রোগ্রামে, যে আমরা 31 দফা থেকে শুরু করে আমাদের সকল প্রতিশ্রুতি আমরা শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ রাখবো না, কারণ বাংলাদেশের জনগণ প্রতিশ্রুতি আর পছন্দ করেন না। বাংলাদেশের জনগণ চায় সেগুলা জনকল্যাণে, রাষ্ট্র বিনির্মাণে সেগুলো আমরা প্রতিশ্রুতিগুলো যাতে আমরা প্রমাণ করতে পারি সেটা জনগণ চায়, এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেটা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ বিন্দু। এম রাজিবুল ইসলাম তালুকদার, বিন্দু সাধারণ সম্পাদক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। ধন্যবাদ শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আলোচনায় আজকে অংশ নেবার জন্য। দর্শক আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আজকে এই অনুষ্ঠান আপনারা ধৈর্য ধরে দেখবার জন্য। আগামীকাল একই সময়ে চ্যানেল সংলাপ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি চ্যানেলের সংলাপ অনুষ্ঠান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।